নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকের দিনে যদি দেখেন মার্কেটে একটা শানদার তেজি দেখা গেছে। নিফটি প্রায় 0.40% বেড়েছে। তবে যদি দেখেন নিফটি কিন্তু আজকে একটা রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করেছে। আজকের দিনের যে লো সেটা হচ্ছে 25,077 এবং আজকের দিনের যে হাই সেটা হচ্ছে 25,160, মানে 80 পয়েন্টের মাঝেই বারবার ঘোরাঘুরি করেছে। সেরকম খুব একটা ওঠানামা দেখা যায়নি। এরপরে যদি বিএসসি সেন্সেক্স দেখি, বিএসসি সেন্সেক্স 0.31% বেড়ে বন্ধ হয়েছে এবং বিএসসি সেন্সেক্সও যদি দেখি আজকের দিনের লো 82,369 এবং আজকের দিনের হাই 82,669। এটা ওই 300 পয়েন্টের মধ্যেই ঘোরাঘুরি করেছে। এবং ব্যাংক নিফটি যদি দেখি, নিফটি ব্যাংকের আজকের দিনের যে হাই সেটা হচ্ছে 57,049.50 এবং 52 উইকের হাই সেটাও দেখুন 57,049.50, মানে একদম অল টাইম হাই ট্রেড করছে। এই আরবিআই সিআরআর রেট কমানোর ফলে এবং রেট কাট করার ফলে এই মার্কেটে আজকে এত ভালো র্যালি দেখা গেছে। এবং বিভিন্ন ইন্ডাইসেস গুলোও যদি দেখি, নিফটি নেক্সট 50 প্রায় 1.25% বাড়া, তারপর নিফটি ব্যাংক 0.46% বাড়া, তারপর নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.54% বাড়া এবং বেশি বেড়েছে মিড ক্যাপ স্মল ক্যাপ গুলো। মিড ক্যাপ বেড়েছে 1.19%, তারপর যে নিফটির 100, 200, 500 এগুলো সব 0.5%-এর উপরে কিছুটা বেড়েছে। মিড ক্যাপ 50, 100 দেখুন সব 1%-এর উপরে বাড়া, 1.12%, তারপর 1.13% এবং স্মল ক্যাপ তো আরো বেশি র্যালি দেখেছে। স্মল ক্যাপ 100 দেখুন 1.5%-এর উপরে বেড়েছে। মিড ক্যাপ 150 সেটাও 1%-এর উপরে বাড়া এবং স্মল ক্যাপ যে 50 রয়েছে সেটা তো 2% কাছাকাছি বেড়েছে। মানে আজকে লার্জ ক্যাপ কোম্পানির তুলনায় অন্য দিনের মতোই স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে। তারপর যদি সেক্টরাল ইন্ডাইসেস দেখি, নিফটি অটো 0.5%-এর কাছাকাছি বাড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রায় 1%-এর কাছাকাছি বেড়েছে, এফএমসিজি বেড়েছে 0.40%, তারপর আইটি 1%-এর কাছাকাছি বেড়ে গেছে। নিফটি মিডিয়া 0.5%-এর কাছাকাছি বাড়া, মেটালও কিছু ভালো পারফর্ম করেছে। নিফটি ফার্মা 0.66% বেড়েছে এবং পিএসইউ ব্যাংক 1.52% বেড়েছে এবং নিফটি যে প্রাইভেট ব্যাংক রয়েছে এটাও 1%-এর উপরে বেড়েছে। মানে বেশিরভাগ সেক্টরেই আজকে পজিটিভ মোমেন্টাম লক্ষ্য করা গেছে। আর দেখুন ইন্ডিয়ান মার্কেটে তো সিআরআর রেট কমানো হয়েছিল এবং রেট কাটও করা হয়েছিল এবং শেয়ার মার্কেট বাড়ার জন্য যে ডেটাগুলোর প্রয়োজন হয় প্রতিটা ডেটাই আজকের দিনে পজিটিভ ছিল। যদি দেখেন এর আগের দিন ডিআই এবং এফআইআই দুজনেই শেয়ার মার্কেটে কেনাকাটা করেছিল। ডিআইআই প্রায় 9,342 কোটি শেয়ার কিনেছিল, এফআইআই 1,009 কোটি শেয়ার কিনেছিল। এছাড়াও যদি দেখেন শুক্রবার দিন আমেরিকান যে মার্কেট ডাউ জোন্স সেটা 1%-এর উপরে বেড়ে বন্ধ হয়েছিল এবং আইটি ইন্ডেক্স নাসডাক সেটাও 1.20% বেড়ে বন্ধ হয়েছিল। এবং আমেরিকার যদি জবের ডেটা দেখি, দেখতে পাচ্ছেন আমেরিকার যে জব সেটা 1,39,000 বৃদ্ধি পেয়েছে এই মে মাসে এবং আনএমপ্লয়মেন্ট রেট সেটাও আনচেঞ্জড রয়েছে, মানে স্টেবল রয়েছে। আর এই আমেরিকার আইটি ইন্ডেক্স নাসডাক ভালো পারফর্ম করায় এবং ইউএস এর যে জবের ডেটা সেটা ভালো আসার কারণে এই যে নিফটি আইটি সেটা 1%-এর কাছাকাছি বেড়েছে। আর এই নিফটি আইটি নিফটিতে একটা বড় কন্ট্রিবিউট করে। তো এই নিফটি আইটির দিক থেকেও আজকে মার্কেটে সাপোর্ট দেখা গেছে। এরপরে যদি দেখি এই উইকেন্ডেই রাশিয়া ইউক্রেনের ওপর একটা বড় সড়ো ড্রোন হামলা করেছিল। তো এই কারণে অনেকেই মনে করছিলেন ক্রুড অয়েলের যে প্রাইস সেটাতে প্রভাব পড়তে পারে, মানে ক্রুড অয়েলের প্রাইস বেড়ে যেতে পারে। কিন্তু যদি দেখেন এই ক্রুড অয়েলের প্রাইস সেরকম কিন্তু বাড়েনি, মাত্র 0.5%-এর কাছাকাছি বেড়েছে। এছাড়াও আমেরিকান শেয়ার মার্কেটের ডাউ জোন্সের যে ফিউচার্স রয়েছে তার দিক থেকেও কিছুটা সাপোর্ট আজকে ইন্ডিয়ান মার্কেটে দেখা গেছে। আর এসব কারণেই যদি দেখেন নিফটির যে 50টা কোম্পানি রয়েছে তার মধ্যে 39টা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং 11টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। এবং টোটাল যদি দেখি, টোটাল দেখুন এত ভালো ডেটা কিন্তু সচরাচর দেখা যায় না। আজকে প্রায় 3,055 খানা স্টক ট্রেড হয়েছে, যার মধ্যে 2,064 খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে এবং 904 খানা স্টক নেগেটিভে বন্ধ হয়েছে। আর এই রেট কাট করার ফলে এবং সিআরআর রেট কমানোর ফলে ব্যাংকিং সেক্টর এবং ফাইন্যান্স সেক্টরের যে কোম্পানিগুলো সেগুলো ভালো পারফর্ম করেছে। এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন 0.85% বেড়েছে। তারপরে যদি দেখেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এটা 0.2%-এর কাছাকাছি বেড়েছে এবং এইচডিএফসি ব্যাংক এটা 0.071% বেড়েছে, মানে একদম বর্ডারেই বন্ধ হয়েছে। আর এই এইচডিএফসি ব্যাংকের জন্য এই উইকেন্ডে একটা খারাপ খবর চলে এসেছিল, না হলে এই এইচডিএফসি ব্যাংক এই শেয়ারটা আজকে অনেকটাই বাড়তে পারতো। আর এই এইচডিএফসি ব্যাংক নিফটি 50-র মধ্যে সব থেকে বেশি কন্ট্রিবিউট করে। আজকের দিনে যদি এইচডিএফসি ব্যাংক আরো একটু ভালো পারফর্ম করতো তাহলে নিফটি কিন্তু আরো অনেকটা বাড়তে পারতো। যদি দেখেন এই সপ্তাহ শেষে খবর চলে এসেছিল এই লীলাবতী হসপিটাল যে ট্রাস্ট তারা এইচডিএফসি ব্যাংকের সিইও এনাকে একটা ফাইন্যান্সিয়াল ফ্রড কেসে অ্যাকিউজড করেছে। তো সেই কারণের জন্য এইচডিএফসি ব্যাংকের স্টকটাতে আজকে সেরকম মোমেন্টাম লক্ষ্য করা যায়নি। এরপরে যদি ফাইন্যান্স সেক্টরের কোম্পানিগুলো দেখেন, যে সমস্ত কোম্পানিগুলো
ফাইন্যান্স নিয়ে আবার পরে কোনো রিটেল বা ছোটখাটো কোম্পানিকে ফাইন্যান্স প্রোভাইড করে থাকে সেইগুলো, যেমন এই পিএনবি হাউসিং ফাইন্যান্স লিমিটেড প্রায় 2%-এর কাছাকাছি বেড়েছে। তারপর যদি দেখেন হুডকো, এটাও 0.31% বেড়েছে, এবং এর সঙ্গে সঙ্গে ইরেডা এই স্টকটাও 5.5%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে কিছু স্টক মার্কেট ভালো পারফর্ম করেছে বলে তাদের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে, যেমন জেবিএম অটো। এই স্টকগুলো যদি দেখেন, এই স্টকগুলো কিন্তু এক বছরে অনেকটা করেই পড়ে রয়েছে। এক বছরে জেবিএম অটো দেখুন 28% পড়েছে। তারপর যদি দেখেন রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ প্রায় 5%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে, তবে এই 10টার সময় করে প্রায় 10%-এর কাছাকাছি বেড়েছিল। এটাও যদি দেখেন এক বছরে প্রায় 33%-এর কাছাকাছি ডাউন রয়েছে। তারপরে হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি, এটাও 5%-এর কাছাকাছি বেড়েছে, এটাও যদি দেখেন এক বছরে প্রায় 31%-এর কাছাকাছি পড়া। এবং জেপি পাওয়ার ভেঞ্চার্স, এটা 9%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে ওয়েস্ট লাইফ ফুডওয়ার্ল্ড লিমিটেড আজকের দিনে প্রায় 10%-এর কাছাকাছি বেড়েছে। এই স্টকটার যে ভলিউম, তাতে একটা বড় জাম দেখা গেছে। এইখানে যদি ভলিউম চার্ট খুলি দেখতে পাচ্ছেন একটা অ্যাভারেজ রেঞ্জে এর ভলিউম থাকে, আর আজকের দিনে হঠাৎ করে একটা বড় ভলিউম তৈরি হয়েছে, মানে স্টকটাতে আজকে বড় বাইং হয়েছে। এরপরে জেএম ফাইন্যান্সিয়াল লিমিটেড আজকের দিনে প্রায় 8.5%-এর কাছাকাছি বেড়েছে। তবে দেখুন শুধু আজকেই নয়, এই স্টকটা যেদিন থেকে তার কোয়ার্টার করে রেজাল্ট বার করেছে তারপর থেকে স্টকটা বাড়ছে। এক মাসে যদি দেখেন প্রায় 55%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে, এবং কোম্পানির যে কোয়ার্টার পরের প্রফিট সেটাও খুব ভালো এসেছিল। কোম্পানি ইয়ার অন ইয়ার 390% প্রফিটে জাম দেখিয়েছিল। এরপরে যদি দেখি আইএক্স বা ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, এই স্টকটা প্রায় 4.5%-এর কাছাকাছি বেড়েছে। তো এই স্টকটা বাড়ার পেছনে 3-4টে কারণ রয়েছে, চলুন এক এক করে সব আলোচনা করি। প্রথমে যদি দেখেন এই জেএম ফাইন্যান্সিয়াল, এরা এই স্টকটাকে বাই রেটিং দিয়েছে, এবং এরা টার্গেট দিয়েছে এই স্টকটা 231 পর্যন্ত যেতে পারে, আর বর্তমানে দাম চলছে 209। মানে এইখান থেকে এই জেএম ফাইন্যান্সিয়াল আশা করছে স্টকটা আরো 20-21 টাকা পর্যন্ত বাড়তে পারে। এছাড়াও যদি দেখেন কোম্পানির এই মে মাসে এই যে ইলেকট্রিসিটি ট্রেড ভলিউম, সেটা ইয়ার অন ইয়ার 14% বৃদ্ধি পেয়েছে। 2024-এর মে মাসে এই যে ট্রেড ভলিউম সেটা ছিল 9,568 মিলিয়ন ইউনিট, সেটা বেড়ে হয়েছে 10,946 মিলিয়ন ইউনিট। মানে কোম্পানির যে বিজনেস সেটা বাড়ছে। এবং এরই সঙ্গে সঙ্গে প্রায় একই রকম কাজ করে থাকে আরো একটি কোম্পানি, এই এক্সচেঞ্জ সেক্টরে কাজ করে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা এমসিএক্স, আজকের দিনে প্রায় 7%-এর কাছাকাছি বেড়েছে। আর এই যে আইএক্স স্টকটা বেড়েছে, এর পেছনে এই এমসিএক্স এই স্টকটারও কিছু অবদান রয়েছে। চলুন একটু ডিটেলসে জেনে নিই এই এমসিএক্স এই শেয়ারটা কেন বেড়েছে। এই শেয়ারটা বেড়েছে, এরা সেবির তরফ থেকে ছাড়পত্র পেয়ে গেছে এই যে ইলেকট্রিসিটি ডেরিভেটিভস এই সেগমেন্টটা লঞ্চ করার জন্য। আর এই ইলেকট্রিসিটি ডেরিভেটিভস কি, মানে ইলেকট্রিসিটির যে ডেরিভেটিভস রয়েছে সেই সেগমেন্টে এই এমসিএক্স এই প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রেডিং করা যাবে। আর এই আইএক্স কি করে, আইএক্স এই ইলেকট্রিসিটির ট্রেডিং ফ্লোর প্রোভাইড করে থাকে। মানে এই আইএক্স এই প্ল্যাটফর্ম থেকে ইলেকট্রিসিটির ট্রেডিং করা যাবে, এবং এমসিএক্স এই স্টকটা থেকে ইলেকট্রিসিটির যে ডেরিভেটিভস রয়েছে তার ট্রেডিং করা যাবে। আর এই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এই ডেরিভেটিভস এর ছাড়পত্র পাওয়ায় আইএক্স এর শেয়ারটা কেন বেড়েছে, কারণ এই যে ডেরিভেটিভস তার তথ্য কিন্তু এই আইএক্স এর কাছ থেকে নিতে হবে। যেমন ইন্ডিয়ান মার্কেটেও দেখেন এই যে নিফটির ডেরিভেটিভ, তারা ডেটা কোথা থেকে নেয়, তারা কিন্তু এই ডেটা নিফটির ডেটা থেকেই নেয়। সেরকমই এই এমসিএক্স কে এই ডেরিভেটিভের জন্য যে ডেটা সেটা আইএক্স এর কাছ থেকেই নিতে হবে, এবং সেই কারণে এই এমসিএক্স আইএক্স কে কিছু ট্রানজাকশন ফিজও দেবে। এইখানে যদি ডিটেলস দেখেন, এই এমসিএক্স কে এই যে ইলেকট্রিসিটি তার যে আন্ডারলাইন প্রাইস সেটা দেওয়ার জন্য এই আইএক্স একটা চুক্তি করেছে, এবং এমসিএক্স এই চুক্তিতে আইএক্স কে টোটাল রেভিনিউ এর উপর 10% করে ট্রানজাকশন ফিস দিতে থাকবে। এবং এই এমসিএক্স এর পর এটাও শোনা যাচ্ছে সেবি এই যে এনএসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এদেরকেও এই যে ইলেকট্রিসিটি ডেরিভেটিভ সেই সেগমেন্টে এন্ট্রি নেওয়ার জন্য পারমিশন দিয়ে দিয়েছে, এবং এরপরে এই এনএসিও এই ইলেকট্রিসিটি ডেরিভেটিভস লঞ্চ করতে পারে। আর এই এনএসি যখন এই ইলেকট্রিসিটি ডেরিভেটিভস লঞ্চ করবে, তখন এনএসি কেও কিন্তু এই আইএক্স এদেরকেই ট্রানজাকশন ফিস দিয়ে সেখান থেকে ডেটা নিতে হবে। তো বুঝতে পারছেন পরবর্তীকালে যে সমস্ত কোম্পানি এই ইলেকট্রিসিটি ডেরিভেটিভ সেক্টরে আসবে সবাইকেই কিন্তু এই আইএক্স কে কিছু চার্জ দিতে হবে, কারণ এই আইএক্স এখনো পর্যন্ত এই ইলেকট্রিসিটি ট্রেডিং এ এর মনোপলি রয়েছে। মানে অন্য কোনো কোম্পানি এখনো এই ইলেকট্রিসিটি ট্রেডিং এ ঢুকতে পারেনি। এরপরে পিএনসি ইনফ্রাটেক লিমিটেড আজকের দিনে 3%-এর কাছাকাছি বেড়েছে। যদি দেখেন এই কনস্ট্রাকশন সেক্টরে কাজ করা এই কোম্পানিটা 240 কোটি টাকার একটি নতুন অর্ডার পেয়েছে। এছাড়াও জেএম ফাইন্যান্সিয়াল এই যে ব্রোকারটা রয়েছে, এরাই পিএনসি ইনফ্রাটেক এদের যে টার্গেট প্রাইস কমিয়ে দিয়েছে, কিন্তু টার্গেট প্রাইস দিয়েছে 450। আর স্টকটার দাম কত চলছে, স্টকটার দাম চলছে 314। মানে জেএম ফাইন্যান্সিয়াল আশা করছে এই স্টকটা এখান থেকে এখনো 130 টাকার কাছাকাছি বাড়তে পারে। এরপরে গোল্ড লোন সেক্টরে কাজ করা কোম্পানিগুলো আজকে ভালো পারফর্ম করেছে, কারণ এই আরবিআই গোল্ড লোনের যে এলটিভি লিমিট বা লোন টু ভ্যালু রেশিও সেইটাকে বাড়িয়ে দিয়েছে। আগে এই এলটিভি লিমিট সেটা ছিল 75%, যেটা বাড়িয়ে করেছে 85%।
58%। মানে আপনি আগে 100 টাকার সোনা নিয়ে গিয়ে লোন নিতে গেলে সর্বোচ্চ 75 টাকা পর্যন্ত পেতেন, আর এখনই সেই একই সোনা নিয়ে গেলে আপনি 85 টাকা পর্যন্ত পাবেন। তবে তার জন্য কিছু শর্ত রয়েছে, সেই যে লোনের পরিমাণ সেটা 2.5 লাখের নিচে হতে হবে। এবং সেই কারণেই দেখতে পাচ্ছেন গোল্ড লোন সেক্টরে কাজ করা যে কোম্পানিগুলো, মনোপুরম ফাইন্যান্স 7%-এর উপরে বেড়েছে, তারপর মুথুট ফাইন্যান্স এটা 4%-এর কাছাকাছি বেড়েছে, তারপর আইআইএফএল ফাইন্যান্স এটাও 8%-এর কাছাকাছি বেড়েছে। এবং এই যে মুথুট ফাইন্যান্স, এই কোম্পানির যে এমডি রয়েছে জর্জ আলেকজান্ডার মুথুট, তিনি কিন্তু বলেছেন এই সেগমেন্টে এখনো প্রচুর বৃদ্ধির আশা রয়েছে। এখনো পর্যন্ত এই যে মুথুট ফাইন্যান্স, এদের যে লোন টু ভ্যালু রেশিও সেটা রয়েছে 58%। মানে 100 টাকা সোনা নিয়ে গেলে সর্বোচ্চ 58 টাকা পর্যন্ত দেয়। আর বুঝতে পারছেন সেখানে এই কোম্পানিটা এখন 85 পর্যন্ত বাড়াতে পারবে, মানে কত বড় সুযোগ পড়ে রয়েছে। এবং কোম্পানিটা এটাও আশা করছে এই যে গোল্ড লোন এর যে গ্রোথ সেটা 15% হারে বাড়তে পারে। এছাড়াও গোল্ড লোন সেক্টরে কাজ করা কোম্পানিগুলো নতুন করে আরো অনেক ব্রাঞ্চও খুলতে চলেছে। এইখানেই দেখুন এই যে মুথুট ফাইন্যান্স, এরাই প্রায় 115টা নতুন ব্রাঞ্চ খুলতে চলেছে, যেটা সামনের কিছু মাসের মধ্যেই ওপেন হয়ে যাবে। এরপরে যদি দেখি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড প্রায় 4%-এর কাছাকাছি বেড়েছে। তো এর বাড়ার পেছনে মূলত দুটি কারণ রয়েছে। প্রথম কারণ যদি দেখেন, এর আগের দিনই আলোচনা করেছিলাম, এই যে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড এরাই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এদের তাদের যে স্টেক সেটা বৃদ্ধি করেছে। আগে এই কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডের কাছে এই জিও ফাইন্যান্সের 5.26 কোটি শেয়ার ছিল, আর এবারে তারা 33.68 লাখ শেয়ার নতুন করে তাদের পোর্টফোলিওতে যোগ করেছে। এবং এইটা যোগ করার পর এদের কাছে মোট শেয়ার দাঁড়িয়েছে 5.59 কোটি। এবং এর পরের যে খবর সেটা হচ্ছে এই জিও এবং ব্ল্যাক রক এরা যে জয়েন্টে মিউচুয়াল ফান্ডের বিজনেস খুলেছে, সেখানে তারা লিডারশিপ যে টিম তাদের অ্যাপয়েন্ট করে নিয়েছে এবং একটা নতুন যে ওয়েবসাইট সেটাও লঞ্চ করে দিয়েছে। মানে এরা আস্তে আস্তে এদের যে বিজনেস সেটা শুরু করার পথে এগিয়ে চলেছে। এরপরে ওলেক্টা গিনটেক, শুরুর দিকে মার্কেটের পজিটিভ সেন্টিমেন্টের সঙ্গে সঙ্গে স্টকটা বাড়লেও আস্তে আস্তে পড়ে পড়ে দিনের শেষে মাত্র 0.34% বেড়ে বন্ধ হয়েছে। কোম্পানিটার যদি নিউজ দেখি, কোম্পানির যে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কেভি প্রদীপজি, তিনি কিছু পার্সোনাল রিজন দেখিয়ে রিজাইন করে দিয়েছেন এবং এক্সচেঞ্জকেও এই খবরটা জানিয়ে দিয়েছেন। তো সেই কারণের জন্যই স্টকটাতে আজকে কিছু প্রেসার লক্ষ্য করা গেছে। এরপরে এই কল্পতরু প্রজেক্ট ইন্টারন্যাশনাল লিমিটেড স্টকটা প্রায় 3%-এর কাছাকাছি বেড়েছে। খবর হিসাবে যদি দেখেন, এই কোম্পানিটা 3,789 কোটির একটি নতুন অর্ডার পেয়েছে। তো এই কারণের জন্য স্টকটা ভালো পারফর্ম করেছে। এরপরে এই ভালো পরিবেশেও কিছু স্টক খারাপ পারফর্ম করেছে, সেইগুলো যদি দেখি, এই সুইগি লিমিটেড প্রায় 3.25%-এর কাছাকাছি পড়েছে। তারপর ইটার্নাল লিমিটেড, যেটা আগে জোম্যাটো নামে পরিচিত ছিল, এটা প্রায় 2.5%-এর কাছাকাছি পড়েছে। তো এই জোম্যাটো কেন পড়েছে? এই যে এফডিএ, এরা এই জোম্যাটোর যে ব্লিঙ্কিট রয়েছে তার যে পুনেতে একটা স্টোর ছিল সেটাকে বন্ধ করে দিয়েছে, কারণ এই স্টোরটার কাছে প্রপার কোনো লাইসেন্স ছিল না এবং এদের যে স্টোরেজ সেটাও প্রপার ছিল না, মানে নোংরা জায়গায় খাবার দাবার রাখতো। তো সেই কারণের জন্য স্টকটা পড়েছে। এছাড়াও যদি দেখেন, এদের যে একটা কম্পিটিটর রয়েছে র্যাপিডো, এরা এই যে ফুড ডেলিভারি চার্জ সেটা আগের থেকে কমিয়ে হাফ করে দিয়েছে। তো সেই কারণের জন্যই জোম্যাটো এবং সুইগি এদেরকেও কিন্তু এদের যে চার্জ সেটা আস্তে আস্তে কমাতে হতে পারে। আর এই ইনভেস্টররা সেটাই কিন্তু আগে ভাগে বুঝে গিয়ে অ্যাকশন নিয়ে নিয়েছে। তারপর কিছু স্টক আজকে খারাপ পারফর্ম করেছে। যদি দেখি ডেটা প্যাটার্ন প্রায় 3.5%-এর কাছাকাছি পড়েছে। তারপর যদি দেখি জেন টেকনোলজি লিমিটেড, এটাও 3%-এর উপরে পড়েছে। তারপর কোচিন সিপিআর লিমিটেড, এটা 3.71% পড়েছে। তারপর যদি দেখি ফার্মা সেক্টর আজকে মিক্সড রিঅ্যাকশন দেখা গেছে। কিছু স্টক আজকে মোটামুটি ভালো পারফর্ম করেছে এবং কিছু কিছু স্টক আজকেই ভালো মার্কেটের মধ্যেও অল্প অল্প পড়ে বন্ধ হয়েছে। এরপরে জ্যাগেল প্রিপেড ওশিয়ান সার্ভিসেস লিমিটেড স্টকটা প্রায় 6.5%-এর কাছাকাছি বেড়েছে। কারণ হিসেবে যদি দেখেন, এই জ্যাগেল এই কোম্পানিটা আজকের দিনেই 150 কোটি টাকা ইনভেস্ট করে দুটো কোম্পানি অ্যাকোয়ার করে নিয়েছে এবং কোম্পানিটা নতুন নতুন অনেক বিজনেসে এন্ট্রি নিচ্ছে। দেখতে পাচ্ছেন লয়্যালটি, তারপর যে রিওয়ার্ডস, তারপর যে ট্রাভেল সেগমেন্ট, এইগুলোতে এন্ট্রি নিচ্ছে। এবং কোম্পানিটাই লাস্ট 4 মাসে 215 কোটি টাকা খরচ করে 4টে নতুন কোম্পানি অ্যাকুইজিশনও করে নিয়েছে। এরপরে যদি রিয়েল এস্টেট সেক্টরে কাজ করা কোম্পানিগুলো দেখি, এগুলো তো শুক্রবার দিন অনেকটা করেই বেড়ে গিয়েছিল, তাই স্টকগুলোতে আজকে সেরকম কোনো মোমেন্টাম লক্ষ্য করা যায়নি। যদি দেখেন, এই ওবেরয় রিয়েলটি এইটা 0.21% পড়ে বন্ধ হয়েছে। তারপর গোদরেজ প্রপার্টিজ, এটা একদম বর্ডারে বন্ধ হয়েছে, 0.036% বেড়ে বন্ধ হয়েছে। এবং এরপরে যদি দেখি ম্যাক্রোটেক ডেভেলপার্স বা লোধা, এটা মাত্র 0.23% পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।